আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই খুব ভালো আছো এবং নিরাপদে আছো। তোমরা জানো তোমাদের রসায়ন দ্বিতীয় পত্রের তড়িৎ রসায়ন অধ্যায়ের রিচার্জেবল ব্যাটারি অংশটি নিয়ে আলোচনা করা হচ্ছে। ইতোমধ্যেই রিচার্জেবল ব্যাটারি হিসেবে লেড স্টোরেজ ব্যাটারির গঠন, কোষ বিক্রিয়া এবং সুবিধা অসুবিধা নিয়ে আলোচনা করা হয়েছে। আজ আমি রিচার্জেবল ব্যাটারি হিসেবে আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাটারি লিথিয়াম আয়ন ব্যাটারির গঠন এবং কোষ বিক্রিয়া নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, তাহলে শুরুতেই জানা যাক লিথিয়াম আয়ন ব্যাটারির গঠন কীরূপ হবে। লিথিয়াম আয়ন ব্যাটারি হলো একটি সেকেন্ডারি ব্যাটারি অর্থাৎ রিচার্জেবল ব্যাটারি, যা লিথিয়াম ব্যাটারির সেকেন্ডারি সংস্করণ। শিক্ষার্থীরা, লিথিয়াম আয়ন ব্যাটারি কেন এরূপভাবে নামকরণ করা হলো? প্রকৃতপক্ষে লিথিয়াম আয়ন ব্যাটারির অ্যানোডে বিদ্যমান লিথিয়াম পরমাণু ইলেকট্রন ত্যাগ করে লিথিয়াম আয়নে পরিণত হয়। এ কারণে এই ব্যাটারিটির নামকরণ লিথিয়াম আয়ন ব্যাটারি। শিক্ষার্থীরা, এ পর্যায়ে লিথিয়াম আয়ন ব্যাটারিতে বিদ্যমান অ্যানোড, ক্যাথোড এবং তড়িৎ বিশ্লেষ্য পদার্থ রূপে কোন কোন পদার্থ রয়েছে তা সম্পর্কে জানব। লিথিয়াম আয়ন ব্যাটারিতে অ্যানোড রূপে ব্যবহৃত হয় লিথিয়াম যুক্ত গ্রাফাইট, যাকে আমরা সংকেত রূপে ব্যবহার করি LiX C6। এটি দ্বারা কি বোঝায়? আসলে পাশের চিত্রে আমরা যেটা খেয়াল করব, লিথিয়াম আয়ন ব্যাটারিতে লিথিয়াম পরমাণু সমূহ দুই গ্রাফাইট শীটে আবদ্ধ থাকে, দুটি গ্রাফাইট শীটের মধ্যে আবদ্ধ থাকে, যেখানে গ্রাফাইট আমরা জানি কার্বনের একটি রূপভেদ। আর এই যে সংকেতের মধ্যে C6 লেখা আছে, আসলে এক্ষেত্রে 6টি কার্বন পরমাণুগুলো মিলিত হয়ে অসংখ্য 6টি কার্বন পরমাণু একে অপরের সাথে মিলিত হয়ে একটি শীটের মতো তৈরি করে এবং সেই ক্ষেত্রে সেই শীটগুলোর অভ্যন্তরে লিথিয়াম পরমাণু আবদ্ধ অবস্থায় থাকে। ক্যাথোড হিসেবে আমরা দেখব লিথিয়াম মেটাল অক্সাইড। মেটালের বাংলা মিনিং ধাতব। তাহলে সেই ক্ষেত্রে আমরা বুঝে নিব লিথিয়ামের সাথে অক্সিজেন যেমন থাকবে ঠিক সেরকম সেখানে একটি মেটাল অর্থাৎ ধাতু থাকবে। আর আমরা সেই ক্ষেত্রে যাদেরকে ব্যবহার করি, যেমন হতে পারে লিথিয়াম ম্যাঙ্গানিজ অক্সাইড, ম্যাম এখানে সংকেত হিসেবে লিখেছি LiMn2O4, অথবা লিথিয়াম কোবাল্ট অক্সাইড LiCOO2, অথবা লিথিয়াম আয়রন ফসফেট, যার সংকেত Li, মানে যাকে আমরা লিথিয়াম বুঝি, আয়রন, তারপরে আছে ফসফেট। প্রিয় শিক্ষার্থীরা, ম্যাম ক্যাথোড নিয়ে একটি বিষয় বলবো। ক্যাথোডের ক্ষেত্রে এখানে কোবাল্ট অক্সাইড যা আছে তার মধ্যে প্রকৃতপক্ষে লিথিয়াম পরমাণুগুলো আবদ্ধ অবস্থায় থাকে। এই ক্ষেত্রে তোমাদেরকে যা জানতে হবে, এই যে কোবাল্ট অক্সাইড রয়েছে, কোবাল্ট অক্সাইডের যে স্তর তার মধ্যে যে লিথিয়াম পরমাণু আবদ্ধ আছে, কোবাল্ট অক্সাইডের তুলনায় এখানে লিথিয়াম পরমাণুর পরিমাণ কম থাকে। তোমরা সবাই খেয়াল করবে, এখানে কোবাল্ট অক্সাইডের তুলনায় লিথিয়ামের পরিমাণ কম থাকে, যাতে করে অ্যানোডে যে বিক্রিয়া হবে, যার মাধ্যমে লিথিয়াম আয়ন পরিণত হবে, সেক্ষেত্রে সেই লিথিয়াম আয়ন যেন পর্যাপ্ত পরিমাণে ক্যাথোডে আসতে পারে। সেই কারণে এখানে লিথিয়ামের পরিমাণটি কম থাকে। শিক্ষার্থীরা, ম্যাম আবারও বলছি, অ্যানোড থেকে যেন পর্যাপ্ত পরিমাণ লিথিয়াম ক্যাথোডে জমা হতে পারে, সেই কারণেই কোবাল্ট অক্সাইডের পরিমাণ লিথিয়াম অপেক্ষা বেশি থাকে ক্যাথোডে। প্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমরা জানব লিথিয়াম আয়ন ব্যাটারিতে তড়িৎ বিশ্লেষ্য রূপে আমরা কাকে ব্যবহার করব। তোমরা প্রত্যেকেই জানো লিথিয়াম একটি খুব সক্রিয় ধাতু, তা পানির সংস্পর্শে বিস্ফোরণ করতে পারে, কারণ পানির সাথে তা খুব সহজেই বিক্রিয়া করে।
এই কারণে লিথিয়াম আয়ন ব্যাটারিতে কোনো পানির উপস্থিতি থাকতে পারবে না। এই বিষয়টি তোমরা সবাই খেয়াল করবে। লিথিয়াম আয়ন ব্যাটারিতে অবশ্যই অজলীয় তড়িৎ বিশ্লেষ্য অর্থাৎ পানি নেই এমন ধরনের তড়িৎ বিশ্লেষ্য আমাদের ব্যবহার করতে হবে। সেই ক্ষেত্রে তড়িৎ বিশ্লেষ্য রূপে আমরা কাকে ব্যবহার করব? তড়িৎ বিশ্লেষ্য হিসেবে থাকবে জৈব দ্রাবক, যেমন ডাইমিথাইল কার্বনেট, হতে পারে ডাই ইথাইল কার্বনেট এবং ইথাইল মিথাইল কার্বনেট মিশ্রণে লিথিয়াম হেক্সাফ্লুরোফসফেট, ম্যাম একটি সংকেত আকারে তাকে লিখেছি LiPF6 এর 1 মোলার দ্রবণ, অথবা তোমরা লিথিয়াম হেক্সাফ্লুরোফসফেটের পরিবর্তে লিথিয়াম পারক্লোরেটও আমরা ব্যবহার করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, লিথিয়াম আয়ন ব্যাটারিতে মোট যে তড়িৎ পাওয়া যায় ভোল্ট, ইএমএফ তড়িৎচালক বল, তা হচ্ছে 3.7 ভোল্ট। তোমরা এটা এমসিকিউর জন্য ভালোভাবে জেনে রাখবে। আমরা লিথিয়াম আয়ন ব্যাটারি কি কি কাজে ব্যবহার করব বা কোন কোন যন্ত্রপাতিতে এই ব্যাটারিটি ব্যবহৃত হয়? মোবাইল ফোন, ল্যাপটপ, ডিজিটাল ক্যামেরা এবং পাওয়ার টুলস বা যন্ত্রপাতিতে লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহৃত হয়। শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমরা লিথিয়াম আয়ন ব্যাটারির কোষ বিক্রিয়া জানব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো রিচার্জেবল ব্যাটারিতে দুই ধরনের কোষ বিক্রিয়া রয়েছে। একটি হলো ডিসচার্জিং অর্থাৎ চার্জবিহীন অবস্থায়, আরেকটি হলো রিচার্জিং অর্থাৎ চার্জযুক্ত অবস্থায় বিক্রিয়া। প্রথমেই আমরা জানব লিথিয়াম আয়ন ব্যাটারির ক্ষেত্রে ডিসচার্জিং অর্থাৎ চার্জবিহীন অবস্থায় কিরূপ বিক্রিয়া ঘটে। প্রিয় শিক্ষার্থীরা, ডিসচার্জিং অবস্থায় লিথিয়াম আয়ন ব্যাটারিতে অধিক সক্রিয় লিথিয়াম পরমাণু যা অ্যানোডে বিদ্যমান যেটি আছে, যে এখানে যে গ্রাফাইট শিটের মধ্যে যে লিথিয়াম পরমাণুগুলো আবদ্ধ রয়েছে যারা অস্থায়ী, তারা প্রথমে যখনই ব্যাটারিতে আমরা ব্যাটারি নিয়ে কাজ করব সেক্ষেত্রে আমরা দেখব অর্থাৎ চার্জবিহীন অবস্থায় লিথিয়াম পরমাণু প্রথমে ইলেকট্রন ত্যাগ করে তারা এই তড়িৎ বিশ্লেষ্য অর্থাৎ দ্রবণের মধ্যে আসবে লিথিয়াম আয়ন রূপে। পরবর্তীতে তারা ক্যাথোডের দিকে অগ্রসর হবে। আর এক্ষেত্রে যে ইলেকট্রন তারা ত্যাগ করে সেই ইলেকট্রনগুলো বহির্বর্তনী অর্থাৎ তারের মাধ্যমে সেগুলো অ্যানোড থেকে বহির্বর্তনী দিয়ে সেই ইলেকট্রনগুলো তখন প্রবাহিত হবে অ্যানোড থেকে ক্যাথোডের দিকে। সবাই তাহলে খেয়াল করবে, প্রথমে ম্যাম যা বললাম যে অ্যানোডে বিদ্যমান গ্রাফাইট শিটের মধ্যে যে লিথিয়াম পরমাণুগুলো আবদ্ধ আছে তারা ইলেকট্রন ত্যাগ করে লিথিয়াম আয়ন রূপে দ্রবণে আসবে এবং সেই দ্রবণ থেকে তারা ক্যাথোডের দিকে ধাবিত হবে এবং ইলেকট্রন সমূহ বহির্বর্তনী দিয়ে অর্থাৎ বাইরে যে বর্তনী অর্থাৎ তার রয়েছে তার মধ্য দিয়ে প্রবাহিত হবে অ্যানোড থেকে ক্যাথোডের দিকে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো ডিসচার্জিং অর্থাৎ চার্জবিহীন অবস্থায় রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়, অর্থাৎ সেই ক্ষেত্রে একটি ব্যাটারি তড়িৎ রাসায়নিক কোষের ন্যায় আচরণ করে। আর আমরা জানি তড়িৎ রাসায়নিক কোষের ক্ষেত্রে অ্যানোড সর্বদা ঋণাত্মক এবং ক্যাথোড ধনাত্মক, এবং অ্যানোডে সর্বদা জারণ ঘটে, ক্যাথোডে বিজারণ ঘটে। আর সেই ক্ষেত্রে লিথিয়াম আয়ন ব্যাটারির ডিসচার্জিং বিক্রিয়ার ক্ষেত্রে আমরা যেটি দেখব, এক্ষেত্রে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে বিদ্যুৎ শক্তি উৎপন্ন হবে এবং আমরা বিদ্যুৎ পেয়ে যাব। ম্যাম এখন বিক্রিয়া বর্ণনা করছি। অ্যানোডের ক্ষেত্রে তোমাদেরকে একটু আগে বলা আছে যে অ্যানোড রূপে আমরা লিথিয়ামযুক্ত গ্রাফাইট আমরা ব্যবহার করব। তাহলে সেক্ষেত্রে যার সংকেত ছিল LiXC6, যেখানে 6টি কার্বন পরমাণুর মধ্যে 6টি কার্বন পরমাণু প্রত্যেকে এইভাবে 6টি কার্বন করে আবদ্ধ থেকে
তারা শীটের মতো অসংখ্য এরকম শীট থাকবে, তার মধ্যে লিথিয়ামগুলো সেখানে আবদ্ধ অবস্থায় আছে। ম্যাম ওর জন্য এখানে তাকে এক্স দিয়ে প্রকাশ করেছি, কারণ এখানে অসংখ্য লিথিয়াম পরমাণু রয়েছে। তাহলে সেই ক্ষেত্রে শুরুতেই বলা আছে লিথিয়াম পরমাণু ইলেকট্রন ত্যাগ করবে। তাহলে লিথিয়াম যখন ইলেকট্রন ত্যাগ করবে, লিথিয়াম একটি লিথিয়াম পরমাণু একটি ইলেকট্রন ত্যাগ করতে পারে, তাহলে লিথিয়ামের উপর তখন আমরা চার্জ দিব লিথিয়াম প্লাস। আর যেহেতু এখানে এক্স সংখ্যক লিথিয়াম পরমাণু রয়েছে, ম্যাম বাইরে এখানে এক্স দিয়েছি, এবং একটি লিথিয়াম যদি একটি ইলেকট্রন ত্যাগ করে, এক্স সংখ্যক লিথিয়াম পরমাণু এক্স সংখ্যক ইলেকট্রন ত্যাগ করবে, যা আমরা এখানে মাইনাস এক্স ইলেকট্রনও লিখতে পারতাম। ম্যাম এখানে লিখেছি প্লাস এক্স ইলেকট্রন। আর সেই ক্ষেত্রে কার্বন পরমাণুগুলো, অর্থাৎ যেটা গ্রাফাইট রয়েছে, গ্রাফাইট পরমাণু, তাদের থেকে লিথিয়াম পরমাণু গ্রাফাইট পরমাণু থেকে মুক্ত হবে। তাহলে সেক্ষেত্রে গ্রাফাইটগুলো বা কার্বন পরমাণুগুলোকে আমরা আলাদা লিখে ফেললাম। তারপর এক্ষেত্রে অ্যানোডের বিক্রিয়ার মাধ্যমে আমরা পেয়ে যাব মোট 3.04 ভোল্ট বিদ্যুৎ। তাহলে এরপর আমরা দেখব ক্যাথোডে বিজারণ বিক্রিয়া। তোমরা যেটি খেয়াল করবে, ক্যাথোডে ম্যাম লিখেছি লিথিয়াম, তারপর লিখেছি 1 - এক্স। এটি দ্বারা আমরা কি বুঝি? আসলে একটু আগে যা বললাম, অ্যানোডে যে লিথিয়াম পরমাণু সমূহ রয়েছে তারা ইলেকট্রন ত্যাগ করে লিথিয়াম আয়নে রূপান্তরিত হয়, এবং যা তড়িৎ বিশ্লেষে প্রথমে যাবে এবং পরবর্তীতে ক্যাথোডের দিকে ধাবিত হয়। সেক্ষেত্রে আমরা যদি সম্পূর্ণ লিথিয়াম পরমাণুগুলোকে, ক্যাথোডে যা রয়েছে সমগ্র লিথিয়ামকে যদি 1 ধরি, তাহলে সেই ক্ষেত্রে যারা অ্যানোড থেকে ক্যাথোডের দিকে যাচ্ছে সেই ক্ষেত্রে তাদেরকে আমরা জানি তারা হচ্ছে এক্স সংখ্যক লিথিয়াম আয়ন। তাহলে সেখানে আমরা বুঝতে পারবো ক্যাথোডে রয়েছে 1 - এক্স সংখ্যক, অর্থাৎ সমগ্র পরমাণু থেকে এক্সগুলো ছিল যেগুলো অ্যানোড থেকে এসেছে, যে তাদেরকে বাদ দিলে বাকি অংশগুলো ক্যাথোডে রয়েছে। তাই আমরা লিখলাম লিথিয়াম 1 - এক্স, যেখানে কোবাল্ট অক্সাইডের স্তরও রয়েছে, কোবাল্ট অক্সাইড। এবং অ্যানোডে যে লিথিয়াম পরমাণু ইলেকট্রন ত্যাগ করলো, সেই ত্যাগকৃত ইলেকট্রনগুলো এই লিথিয়াম মেটাল অক্সাইড, অর্থাৎ লিথিয়াম কোবাল্ট অক্সাইড, সেই ইলেকট্রনটি কি করবে? গ্রহণ করবে, এবং দ্রবণে, যেটা তড়িৎ বিশ্লেষ্য দ্রবণে যে লিথিয়াম আয়ন রয়েছে তা সেখানে বিক্রিয়া করে উৎপন্ন করবে লিথিয়াম কোবাল্ট অক্সাইড। এই ক্ষেত্রে আমরা বিদ্যুৎ পেয়ে যাব মোট 0.66 ভোল্ট। তোমরা এই বিষয়টি সবাই খেয়াল রাখবে। এরপর বিক্রিয়ার মাধ্যমে আমরা যখন বিক্রিয়াগুলোকে যোগ করব, কোষ বিক্রিয়া হিসেবে আমরা পাবো, এখান থেকে দেখবে এক্স সংখ্যক লিথিয়াম আয়ন ক্যান্সেল হয়ে যাবে, এক্স ইলেকট্রনটাও ক্যান্সেল হয়ে যাবে, থাকবে যেটি, তার মাধ্যমে আমরা বিক্রিয়া করার পরে টোটাল কোষ বিক্রিয়াতে পেয়ে যাব মোট কোষ বিভব বা তড়িৎ চালক বল পেয়ে যাচ্ছে 3.7 ভোল্ট। প্রিয় শিক্ষার্থীরা, এটি ছিল ডিসচার্জিং অবস্থায় লিথিয়াম আয়ন ব্যাটারির বিক্রিয়া। শিক্ষার্থীরা, তোমরা জানো ডিসচার্জিং অবস্থায় রাসায়নিক বিক্রিয়ার শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়, কিন্তু রিচার্জিং অবস্থায় বিদ্যুৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। আমরা যখন চার্জ দেই তখন আমাদেরকে ইলেকট্রিসিটির মাধ্যমে, অর্থাৎ বিদ্যুতের মাধ্যমে তা চার্জিত করতে হয়। তাহলে রিচার্জিং অবস্থায় যেহেতু বিদ্যুৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়, তাহলে আমরা জানবো সেক্ষেত্রে তা একটি তড়িৎ বিশ্লেষ্য কোষের ন্যায় আচরণ করে, অর্থাৎ এক্ষেত্রে অ্যানোড ধনাত্মক এবং ক্যাথোড ঋণাত্মক। এবং সচরাচর যা জানা আছে, অ্যানোডে জারণ ঘটে, ক্যাথোডে বিজারণ ঘটে। ম্যাম একটু আগে ডিসচার্জিং অবস্থায় যে বিক্রিয়াসমূহ লিখেছি, তোমরা রিচার্জিং অবস্থায় সেই বিক্রিয়াগুলোকে একটু বিপরীতভাবে লিখলেই তা হয়ে যাবে, যা আমি লেড স্টোরেজ ব্যাটারির ক্ষেত্রে বর্ণনা করেছি। তাহলে ডিসচার্জিং অবস্থায় আমরা যা ক্যাথোডে করেছি তা এখানে আমরা অ্যানোডে লিখলাম বিপরীতভাবে, কারণ এখানে বিদ্যুৎ শক্তিটি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হবে। তোমরা ডিসচার্জিং যা লিখবে রিচার্জিংয়ের ক্ষেত্রে তা বিপরীতভাবে লিখে দিলেই হয়ে যাবে। আরেকটি বিষয় যেটি খেয়াল রাখবে, রিচার্জিং অবস্থায় ক্যাথোডে যে তড়িৎদ্বারটি রয়েছে, অর্থাৎ লিথিয়াম কোবাল্ট অক্সাইডের যে বিষয়টি ম্যাম বলেছি, তা লিথিয়াম আয়ন মুক্ত হয়ে সেখান থেকে তা লিথিয়াম আয়ন রূপে
লিথিয়াম আয়ন যা আছে তা ক্যাথোড থেকে অ্যানোডের দিকে যাবে এবং আগের মতোই বহির্বর্তনী দিয়ে ইলেকট্রন অ্যানোডের দিকে প্রবাহিত হবে। এটি যেহেতু রিচার্জিং অবস্থায়, এখানে কিন্তু আমরা কোনো বিদ্যুৎ পাবো না। হুবহু আগে যে কোষ বিক্রিয়াটি আমরা দেখেছি ডিসচার্জিং অবস্থায়, রিচার্জিং অবস্থায় শুধুমাত্র তা বিপরীতভাবেই ঘটবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খেয়াল রাখবে লিথিয়াম আয়ন ব্যাটারিতে ডিসচার্জিং কালে অর্থাৎ চার্জবিহীন অবস্থায় লিথিয়াম আয়ন কোষের ভেতরে অ্যানোড থেকে ক্যাথোডের দিকে যায়, কিন্তু যখন আমরা রিচার্জ করব তখন লিথিয়াম আয়ন বিপরীতভাবে কোষের ভেতরে ক্যাথোড থেকে অ্যানোডের দিকে যায়। আশা করি তোমরা সবাই তা বুঝতে পেরেছো। শিক্ষার্থীরা, এই পর্যায়ে একটি গুরুত্বপূর্ণ অংশ নিয়ে বলবো, তা হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারিতে ক্যাথোডের লিথিয়াম কোবাল্ট অক্সাইডের যে অবস্থান্তর ধাতু কোবাল্ট রয়েছে, সেই কোবাল্ট আয়নটিতে ডিসচার্জিং অবস্থায় অর্থাৎ চার্জবিহীন অবস্থায় বিজারণ হয় কোবাল্টের, কিন্তু রিচার্জিং অবস্থায় কোবাল্টের জারণ হয়। এই প্রক্রিয়াটি বা এই বিষয়টি ম্যাম এখন বিক্রিয়ার মাধ্যমে দেখাবো। তোমাদেরকে কিছুক্ষণ আগে লিথিয়াম আয়ন ব্যাটারির যে বিক্রিয়া দেখানো হয়েছে তা তোমাদের বইয়ে উল্লেখ করা বিক্রিয়ার মতোই ম্যাম দেখিয়েছি, কিন্তু তোমরা চাইলে তোমাদের যদি কারো মনে হয় সেই বিক্রিয়াটি তোমাদের কঠিন মনে হয়, তাহলে তোমরা বিকল্প পদ্ধতিতেও লিথিয়াম আয়ন ব্যাটারির কোষ বিক্রিয়া উপস্থাপন করতে পারো। এই বিকল্প পদ্ধতিটি অপেক্ষাকৃত সহজ তোমাদের জন্য। শিক্ষার্থীরা, তোমরা বিকল্প পদ্ধতিটি সবাই খেয়াল করবে। তোমাদেরকে বলা ছিল যে ডিসচার্জিং বা চার্জবিহীন অবস্থায় আমরা যখন অ্যানোডে জারণ বা ক্যাথোডে বিজারণ করব, অর্থাৎ যেখানে রাসায়নিক বিক্রিয়ার শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হবে, তাহলে সেই ক্ষেত্রে আমরা যেটি খেয়াল করব, আমরা বিকল্প পদ্ধতিতে দেখানোর সময় ম্যাম বলেছিলাম লিথিয়াম যুক্ত গ্রাফাইট, আমরা এখানে LiCx দিয়ে তাকে প্রকাশ করছি। তোমরা জানো অ্যানোডে লিথিয়াম পরমাণু ইলেকট্রন ত্যাগ করে লিথিয়াম আয়নে রূপান্তরিত হয় এবং ত্যাগকৃত ইলেকট্রনটিকে ম্যাম এখানে এইভাবে প্লাস ইলেকট্রন দিয়ে দেখিয়েছি, এবং কার্বন পরমাণু যে 6টি আছে সেই 6টি কার্বন পরমাণু বা গ্রাফাইট ম্যাম এভাবে অবমুক্ত বা মুক্ত অবস্থায় লিখলাম। প্রিয় শিক্ষার্থীরা, এক্ষেত্রে তোমরা জানো যে এখানে বিভবের পরিমাণ হয়, অর্থাৎ E0 পরিমাণ হবে E0, আমরা যা পেয়ে যাব তা হলো 3.04 ভোল্ট। শিক্ষার্থীরা, ক্যাথোডের বিক্রিয়াটি তোমরা খেয়াল করবে, অ্যানোড থেকে যে লিথিয়াম পরমাণু ইলেকট্রন ত্যাগ করে লিথিয়াম আয়নে রূপান্তরিত হচ্ছিল, যা দ্রবণে রয়েছে লিথিয়াম আয়ন রূপে, তা ক্যাথোডের দিকে যখন যাবে সেই ক্ষেত্রে ক্যাথোডে বিদ্যমান কোবাল্ট অক্সাইডের স্তর তোমাদেরকে বলা আছে, যেখানে কোবাল্ট অক্সাইডের মধ্যে ক্যাথোডে লিথিয়াম পরমাণুগুলো আবদ্ধ থাকে, সেক্ষেত্রে সেই কোবাল্ট অক্সাইডের স্তর কি করবে, অ্যানোড যে ইলেকট্রন ত্যাগ করলো সেই ইলেকট্রনটি গ্রহণ করবে। সবাই খেয়াল করবে ইলেকট্রন কিন্তু গ্রহণ করে কোবাল্ট অক্সাইড, তা গ্রহণ করে লিথিয়াম আয়নের সাথে যুক্ত হয়ে তৈরি করবে লিথিয়াম কোবাল্ট অক্সাইড। এক্ষেত্রে ম্যাম একটি বিক্রিয়ার বিষয় বলবো, বিক্রিয়াটি তোমাদেরকে জারণ বিজারণের বিষয়টি ম্যাম দেখাচ্ছি, সবাই খেয়াল করবে। এখানে কোবাল্টের ক্ষেত্রে আমরা যে বিষয়টি দেখব, এখানে অক্সিজেনের -4 আর কোবাল্টের হচ্ছে +4 জারণ অবস্থা, আর এক্ষেত্রে তোমরা জানো লিথিয়াম +1 অক্সিজেন -4, তাহলে কোবাল্টের এখানে জারণ অবস্থা হচ্ছে +3। তাহলে ম্যাম যেটি বললাম, ডিসচার্জিং অবস্থায় অর্থাৎ চার্জবিহীন অবস্থায় কোবাল্টের ক্ষেত্রে জারণ অবস্থা +4 থেকে +3 হয়ে যায়। তোমরা এক্ষেত্রে ক্যাথোডের ক্ষেত্রে বিষয়টি ম্যাম উল্লেখ করলাম, ডিসচার্জিং অবস্থায় ক্যাথোডের যে বিক্রিয়াটি এখানে দেখো +4 থেকে তা হয়ে যাচ্ছে +3। প্রিয় শিক্ষার্থীরা, রিচার্জিং অবস্থায় আমরা জানি তার ঠিক বিপরীত কোষ বিক্রিয়াটি এক্ষেত্রে ঘটবে,
আর সেক্ষেত্রে তোমরা যখন বিপরীত বিক্রিয়াটি দেখবে রিচার্জিং অবস্থায়, তখন ম্যাম এখানকার যে কোষ বিক্রিয়াটি লিখেছি রিচার্জিং অবস্থায় ঠিক তার বিপরীত বিক্রিয়াটি এখানে আমরা রিচার্জিং অবস্থায় বিপরীত বিক্রিয়াটি আমরা এখানে দেখতে পাবো। LiCO2 অর্থাৎ লিথিয়াম কোবাল্ট অক্সাইড, গ্রাফাইট লিথিয়ামযুক্ত গ্রাফাইট এবং কোবাল্ট অক্সাইড। শিক্ষার্থীরা, ম্যাম এখানে ডিসচার্জিং অবস্থায় তোমাদেরকে কোবাল্টের যে জারণ অবস্থার পরিবর্তনটি দেখালাম +4 থেকে +3। তোমরা জানো ম্যাম যদি এটি রিচার্জিং অবস্থায় করতাম তাহলে এই লিথিয়াম কোবাল্ট অক্সাইডটি তখন বাম পাশে থাকতো, কোবাল্ট অক্সাইড তখন ডান পাশে চলে যেত, তখন সেই ক্ষেত্রে +3 থেকে +4 হতো, তখন কিন্তু তার রিচার্জিং অবস্থায়। এইটি নিয়ে আমাদের বোর্ড পরীক্ষা MCQতেও প্রশ্ন এসেছে, তোমরা খেয়াল করবে। ডিসচার্জিং অবস্থায় হয় +4 থেকে +3 আর রিচার্জিং অবস্থায় তা +3 থেকে +4 হয়। তোমরা অনেকেই খেয়াল করবে আমরা যখন দেখি যে আমাদেরকে বলা হয় ব্যাটারিতে যখন চার্জ কমে যায় তখন তা ব্যবহার না করতে, আবার আমরা অনেক সময় যেটি দেখি আমাদের ব্যাটারি চার্জ 15%, 20%, 10% হলেও আমরা অতিরিক্তভাবে আমরা ব্যবহার করি, সেই ক্ষেত্রে কিন্তু ব্যাটারির অনেক ক্ষতি হয়। কিভাবে সেটি ক্ষতি হয়? তখন দেখা যায় কি যে অ্যানোড থেকে যে লিথিয়াম পরমাণু রয়েছে যারা ইলেকট্রন ত্যাগ করে লিথিয়াম আয়নে রূপান্তরিত হয়, সেই ক্ষেত্রে সেই লিথিয়াম আয়নের সরবরাহ ক্যাথোডের দিকে প্রচুর পরিমাণে বেড়ে যায়। সেই ক্ষেত্রে ক্যাথোডে যে বিদ্যমান কোবাল্ট অক্সাইডের স্তর রয়েছে তারা সেই ক্ষেত্রে তা কোবাল্ট অক্সাইডের স্তরটি ওই অধিক লিথিয়ামের যে ফ্লো রয়েছে বা প্রবাহ রয়েছে তা সহজে তারা বহন করতে পারে না এবং সেই ক্ষেত্রে একটি রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয়। ম্যাম এখানে দেখিয়েছি চার্জ অতিরিক্ত কমে গেলে যদি কেউ ব্যবহার করে তবে সংগঠিত বিক্রিয়া, দেখো সেক্ষেত্রে বিক্রিয়াটি যা হওয়ার কথা ছিল আমরা যা ক্যাথোডে দেখিয়েছিলাম লিথিয়াম আয়ন, এরপরে ম্যাম বললাম কোবাল্ট অক্সাইড ইলেকট্রন গ্রহণ করে হওয়া উচিত ছিল লিথিয়াম কোবাল্ট অক্সাইড, কিন্তু চার্জ যখন অতিরিক্ত কমে যায় সেই ক্ষেত্রে সংগঠিত বিক্রিয়াটি হচ্ছে বিক্রিয়াতে যা হয় তখন বিক্রিয়াটি তৈরি করে লিথিয়াম অক্সাইড এবং কোবাল্ট মনো অক্সাইড। তাহলে সেই ক্ষেত্রে তোমরা খেয়াল করবে এখানে জারণ সংখ্যা হচ্ছে কোবাল্টের +4 এবং এখানে জারণ সংখ্যা হচ্ছে কোবাল্টের +2। আর এই যে বিষয়টি তোমাদের খেয়াল রাখতে হবে, এই বিক্রিয়াটি একটি একমুখী বিক্রিয়া, এটি কখনোই পরবর্তীতে আবার লিথিয়াম আয়ন রূপান্তর করতে পারবে না, যার ফলে আমরা কখনোই আর ব্যাটারি থেকে পুনরায় তাকে আর চার্জ দিতে পারবো না, রিচার্জ করা যাবে না। এই বিষয়টি খেয়াল রাখবে, যেটা আমরা কিছুক্ষণ আগে দেখিয়েছিলাম যখন লিথিয়াম কোবাল্ট অক্সাইড তৈরি হচ্ছিল ক্যাথোডের ক্ষেত্রে, যা আমরা আবার বিক্রিয়াটিকে রিচার্জ করে আবার লিথিয়াম আয়ন আবার কোবাল্ট অক্সাইডগুলো তৈরি করতে পারলাম, কিন্তু চার্জ যখন অতিরিক্ত কমে যাবে এই বিক্রিয়াটিতে যখন লিথিয়াম অক্সাইড এবং কোবাল্ট মনোঅক্সাইড আমরা পাবো, সেই ক্ষেত্রে আর আমরা এই বিক্রিয়াটি একমুখী বিধায় আমরা তখন আর ব্যাটারিতে রিচার্জ করলে তা চার্জ হতে পারবে না, তখন ব্যাটারিটি কিন্তু ড্যামেজ হয়ে যাবে। তাই যে সকল যন্ত্রপাতিতে লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহৃত হয় সেই সকল যন্ত্রপাতিতে যখনই চার্জ কমে যাবে তখনই আমরা রিচার্জ করেই কেবলমাত্র তা ব্যবহার করব। প্রিয় শিক্ষার্থীরা, এই পর্যায়ে আমরা জানব লিথিয়াম আয়ন ব্যাটারির সুবিধা এবং অসুবিধাসমূহ। শুরুতেই জানব লিথিয়াম আয়ন ব্যাটারির সুবিধাসমূহ কী কী। 1 নম্বর, উচ্চ শক্তির ঘনত্ব, যা উচ্চ ধারণ ক্ষমতা সম্পন্ন বিভব সৃষ্টি করে থাকে। এই কারণে সম্প্রতি লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহৃত হচ্ছে লেড স্টোরেজ ব্যাটারির পরিবর্তে। 2 নম্বর, প্রাথমিক অবস্থায় দীর্ঘ সময় কোনো চার্জের প্রয়োজন পড়ে না, নিয়মিতভাবে চার্জ দিলেই চলে। যখন আমরা কোনো নতুন মোবাইল ফোন কিনি তখন আমরা এই বিষয়টি দেখতে পাই। 3 নম্বর, অব্যবহৃত অবস্থায় খুবই ধীর গতিতে চার্জ হারায়। 4 নম্বর, কোনোরূপ অতিরিক্ত রক্ষণাবেক্ষণ খরচের প্রয়োজন পড়ে না, যা লেড স্টোরেজ ব্যাটারির ক্ষেত্রে আমরা দেখতে পাই। 5 নম্বর, বিশেষ ধরনের বৈশিষ্ট্যপূর্ণ ব্যাটারি যার সাহায্যে উচ্চ শক্তির বিদ্যুৎ উৎপাদন করা অতি সহজ। 6 নম্বর, সহজে বহনযোগ্য, কিন্তু লেড স্টোরেজ ব্যাটারি কিন্তু সহজে বহনযোগ্য ছিল না।
এগুলোই হলো লিথিয়াম আয়ন ব্যাটারির সুবিধাসমূহ। প্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমরা জানব লিথিয়াম আয়ন ব্যাটারির অসুবিধাসমূহ। 1 নম্বর, এই ব্যাটারির কারেন্ট ও ভোল্টেজকে নিরাপদ সীমার মধ্যে রাখতে সুরক্ষা সার্কিটের প্রয়োজন হয়। 2 নম্বর, ব্যাটারি ব্যবহার না করলেও আয়ুষ্কাল ধীরে ধীরে হ্রাস পায়। 3 নম্বর, উৎপাদন খরচ লেড স্টোরেজ ব্যাটারির তুলনায় প্রায় 40% বেশি। 4 নম্বর, তড়িৎদ্বার ও তড়িৎ বিশ্লেষের স্বতঃস্ফূর্ত পরিবর্তন ঘটে। 5 নম্বর, বিপুল পরিমাণে ব্যাটারির আমদানির ক্ষেত্রে পরিবহনে সরকারি বাধা বা নিষেধাজ্ঞা থাকে, কারণ দাহ্য প্রকৃতির তড়িৎ বিশ্লেষ্য অধিক চাপে থাকে বিধায় অবস্থা ভেদে এটি বিপজ্জনক হতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ পর্যন্ত তোমাদেরকে লিথিয়াম আয়ন ব্যাটারির গঠন, কোষ বিক্রিয়া, সুবিধা অসুবিধা যতটুকু পড়ালাম তোমরা তা বাসায় ভালোভাবে প্র্যাকটিস করবে। তোমাদের যদি কোনো অসুবিধা হয় তোমরা তা কমেন্টস করে জানাবে। তোমরা সবাই ভালো থাকবে। ধন্যবাদ।